জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সানিম রিধা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই ট্রাইব্যুনালে দেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। চলতি মাসের শেষে অথবা আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। গত বছর 18 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরার কার্নিশে আমিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই সেটা ট্রাইব্যুনালে পাঠানো হবে। আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয় জানিয়ে প্রসিকিউশন বলছেন, আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান সকল ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির কথা মাথায় রেখেই এগিয়ে নিয়েছে দেশকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি আরও বলেন, গত 15 বছর দলটির স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের কথা জনগণ জানে। এমনকি আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় শাসন করলেও কখনো দেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে বলেন, জিয়াউর রহমান সকল ক্ষেত্রে জাতীয়তাবাদ নীতির কথা রেখেই এগিয়ে নিয়েছে দেশকে। আলোচনা সভায় জাতীয়তাবাদ লেখক ফোরাম ছাড়াও অনেক উপস্থিত ছিলেন এখানে। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। করে না? এই স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। জাতীয় ঐকমত্য কমিশনের নানা সংস্কার নিয়ে আলোচনা হলেও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কেউ ইচ্ছাকৃত ভুল বা নির্দোষ কাউকে হয়রানি করলে তাদের আইনের আওতায় আনতে হবে। সকালে সেগুনবাগিচায় ডিয়াউরিতে নাগরিক ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে নজরুল ইসলাম আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশে যা পরিবর্তন দরকার ছিল তা পুরোপুরি হয়নি। সাইবার সুরক্ষার নতুন এই অধ্যাদেশে অনেক ধারা অস্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যাতে সুবিচার পায় তা নিশ্চিতে কমিশনে জনগণের প্রতিনিধি নিয়োগের আহ্বান জানান নজরুল ইসলাম খান। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন অধ্যাদেশে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বাতিল করতে হবে। এ সময় মব জাস্টিস সহ নানা ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন মান্না। এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট, বিধানে অস্পষ্টতা আছে, আর এই অস্পষ্টতার সুযোগে
যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর, জনগণের উপর নিপীড়ন চালায়। যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এই সব কমিশনে থাকা দরকার। রাত্রে বেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ন্যায়নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবি। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ সংস্কার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পদযাত্রা শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের 7 মাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। পরে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দর পথসভা করার কথা রয়েছে। উত্তরাঞ্চলের সফরের 5ম দিনে বগুড়ার পাশাপাশি জয়পুরহাট ও নওগাঁয় মতবিনিময় পথসভা ও পদযাত্রা করবেন এনসিপির শীর্ষ নেতারা। এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্র করতে হবে। জুলাই সনদের কথা বলতেছি, যে এখানে সংস্কার, বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই 2টা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে কি খবর আছে আপনার কাছে? আজ আর কি কর্মসূচি রয়েছে জানাবেন। সানি, আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু বগুড়াতে যে পদযাত্রা শুরু হয়েছিল, তারপরে 7 মাথায় ওখানে পথসভা হয়েছে। এরপরে কিন্তু জয়পুরহাটে তারা রওনা দিয়েছেন এবং জয়পুরহাটে আমতলী থেকে তারা পদযাত্রা করে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বর্তমানে এখানে বক্তব্য চলছে। এখানে হাসনাত আবদুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন। এছাড়া যে নেতৃবৃন্দ রয়েছে এখানে অনেক দলীয় নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন এবং এরপরে তারা নওগাঁতে যাবেন। আর তারা যেটি বলছেন যে সংস্কার, এখানে সংবিধান সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং বিচার ব্যবস্থা, এখানে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে বিচার, সেই বিচার তারা দেখে যেতে চান এবং এখানে যে সনদ, জুলাই যে সনদ, তারা নতুন সংবিধানে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে চান এবং তারা হুঁশিয়ারি দিতে চান যে শেখ হাসিনা যে পার্শ্ববর্তী ভারত, জয়পুরহাটের পাশে কিন্তু ভারত, সে ভারত থেকে টুক করে এই দেশে আসবে এমন কোনো কথা তারা সহ্য করবেন না এবং তারা যথাযথভাবে বিচার দাবি করছেন এবং বিচারের মাধ্যমে যারা ফ্যাসিস্ট ছিল, যারা বৈষম্য করে গেছেন, তাদের জন্য তারা বিচার দাবি করছেন। এবং এখানকার যে ছাত্র জনতা, আজকে আপনারা লক্ষ্য করছেন প্রচুর পরিমাণে এখানে ছাত্র জনতা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে ভিড় করছেন। তারা তাদের যে তরুণ নেতৃত্ব, সে নেতৃত্ব কি বলতে চায়, সামনের দিনগুলো কেমন দেখতে চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, নতুন বাংলাদেশ কেমন হবে, এরকমই তারা এখানে শুনতে এসেছেন। এবং এখানে
বিশেষ করে শিক্ষার্থীরা এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান এখানে প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছেন এবং তারা কিন্তু তরুণদের যে তাদের অনুপ্রেরণামূলক যে বক্তব্য দিচ্ছেন তাতে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত। এখানকার তরুণরা তারা চান জুলাইয়ে যে ঘটনাটি ঘটে গেছিল, যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই নৃশংস হত্যাকাণ্ডে তারা বিচার দাবি করছেন। পাশাপাশি যারা আহত হয়েছেন সে আহতদের যেন যথাযথ চিকিৎসা সেবা পায় এবং যারা নিহত হয়েছেন তাদের যেন এখানে মূল্যায়ন হয় এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সবকিছু তারা নিশ্চিত করতে চান এবং সবকিছু নিশ্চিত করে একটি সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ এখানকে তরুণদের সামনে প্রজন্মকে দিতে চান। এইভাবে তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং আজকে নওগাঁর এরপরে যে নওগাঁ পথসভা রয়েছে সে পথসভার মাধ্যমে আজকে যে সারাদিনের কর্মকাণ্ড সে কর্মকাণ্ড কিন্তু তারা শেষ করবেন এবং এর পরবর্তীতে তারা অন্য জায়গায় আবার তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এখানে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই একই কথা বলছেন যে সামনের যে বাংলাদেশ হবে সেটি সুখী, সমৃদ্ধিশীল এবং বৈষম্য বিরোধী একটা সুন্দর একটি বাংলাদেশ, সে বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কিন্তু তাদের এই পরিশ্রম এবং তারা চান এই যুদ্ধ তখনই শেষ হবে যখন সামনে নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর জাতি গঠনের সুযোগ পাবে এখানকার তরুণ প্রজন্মরা, তখনই তাদের এই যে আন্দোলন সে আন্দোলনটা শেষ হবে। এইভাবে তারা বক্তব্য রাখছেন। এরপরে আরও যে যারা সদস্য সচিব থেকে আরম্ভ করে যারা আছেন এখানে এনসিপির নেতৃবৃন্দ সবাই তারা বক্তব্য রাখবেন এবং জনগণকে এবং এখানকার ছাত্র জনতাকে উৎসাহ দিবেন যাতে করে সামনের দিনগুলো একটি সুন্দর সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গঠন করা যায়। এইভাবে তারা বলছেন। তো এই ছিল সানি আমার কাছে জয়পুরহাটে আবুল কাশেম ময়দান থেকে এখানকার যে জনসভার এনসিপি জনসভার সর্বশেষ। এরপরে আবার নওগাঁতে তারা একটি জনসভা করবেন। বগুড়ায় এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন মাজিদুর রহমান। এবারের নির্বাচনী শঙ্কা ও ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। জামালপুরে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কাউকে নির্বাচিত করা নয়, বরং নির্বাচিতদের সাথে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য। নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও সাবধান করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হওয়ায় সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য এবং এইটা কিন্তু আপনাদেরকে ভাবে পালন করতে হবে। আমরা সবাই আশা করি যে আমরা একটা খুব সুন্দর একটা নির্বাচন হবে, সবাই বিনা আশঙ্কায়, বিনা কি বলে যে কোনো ভয় ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারবেন, নিজের ভোট নিজে দিতে পারবেন। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ৩-০ তত্ত্ব মুসলিম বিশ্বের উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সকালে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট 2025-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ান হাসান বলেন, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিরসন কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এজরোস বলেন, ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকার তত্ত্বাবধানে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কুমিল্লার মুরিদনগরের বাঙ্গুরায় একই পরিবারের 3 জনকে হত্যা মামলায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে 2 জন এবং পরে আরও 6 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সকালে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বাদী হয়ে বঙ্গরা থানায় মামলা করেন। মামলায় আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও 25 জনকে। গত বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সঙ্গে ইউপি সদস্য বাচ্চুর বাক বিতণ্ডা হয়। এরপর উত্তেজিত জনতা রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করে। এ সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি।
এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। জাহান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। কুমিল্লার মুরাদনগরের বাহের চরে নারীকে নিপীড়ন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে তাকে কুমিল্লার আমলি আদালতে তোলার পর শুনানি শেষে মমিনুল হক এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকালে শাহপরানকে কুমিল্লার বড়িচং থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় সংবাদ সম্মেলনে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র্যাব। এ মামলায় আগামীকাল শাহপরানের রিমান্ড আবেদন করবে পুলিশ। 26 জুন রাতে মুরাদনগরের পাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের পর নির্যাতন ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে আলাদা দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজতে আজ থেকে চিকিৎসাধীন রয়েছেন। আর কারাগারে আছেন ফজর আলীর ছোট ভাই শাহপরান সহ 5 জন। ফরিদপুরের সদর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি একে আজাদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির 16 নেতার নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ 16 জনকে। শুক্রবার সন্ধ্যায় হামিম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এজাহারটি জমা দেন। পরে শনিবার সকালে মামলা রুজু হয়। পুলিশ বলছে আসামিদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, গেল বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলিতে একে আজাদের বাড়িতে একদল দুর্বৃত্ত সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বাড়ির ভেতরে ঢুকে হুমকি ধামকি দেয় কর্মচারীদের। এ ঘটনায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে। গেট দিয়ে ভেতরে ঢুকে তার বাড়ির লোকজনকে হুমকি ধামকি দেয় এবং বলে যে এখানে আওয়ামী লীগের লোকজন মিটিং করছে। এর প্রেক্ষিতে গত রাতে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়। তার প্রেক্ষিতে আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং মামলা রুজু করি আর কি। চলমান বৈষম্যর বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা ও 48 ঘন্টার আলটিমেটাম উপেক্ষার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য আপা প্রকল্পের আন্দোলনের সদস্য সচিব রোমানা ইসলাম বলেন, এই প্রকল্পের প্রতিটা কর্মী গ্রামীণ অসহায় সুবিধাবঞ্চিত নারীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে চলছে। যদিও প্রকল্পের জনবল রাজস্ব খাত থেকে স্থানান্তর করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে কেটে নেওয়া বেতন ভাতা দ্রুত ফেরত দেওয়া সহ 3টি দাবি তুলে ধরা হয়। একই দাবিতে 39 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের সংশ্লিষ্টরা। অন্য মন্ত্রণালয়ের অন্যান্য অনেক প্রকল্প যেগুলো সবই আওয়ামী আমলের, অথচ তবুও জনবল সহ রাজস্বকরণ হতে পারছে, আর নারী কেন্দ্রিক একটি প্রকল্প তথ্য আপা প্রকল্প সেটি পারছে না। এটা কি শুধুই নারীদের প্রতি রাষ্ট্রের বৈষম্যের নগ্নরূপ নয়? এটি কি মন্ত্রণালয়ের বিমাতা সুলভ আচরণ নয়? রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রিজাউল মাকসুদ জিহাদি। সকালে রাজধানীর পুরান ঢাকার বিশেষ পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানে এ কথা জানান তিনি। বলেন, শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে যার যার বাসার আঙিনা ও আশপাশের যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্ন কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে ঢাকা ধানমন্ডিতে আমরা অভিযান করেছি, পুরান ঢাকা আরেকটি অভিযান পরিচালনা করেছি। এটা অব্যাহতভাবে চলবে, শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। আমরা আমাদের মশক কর্মীরা যাতে
যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। সৌদি আরব থেকে ৩৮৭ জন হজ যাত্রী নিয়ে আসা ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি সারিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৯:৩০টায় BG-138 বিমানটি সফলভাবে ল্যান্ড করার পর রানওয়ে ২৩ প্রান্তে গিয়ে আটকা পড়ে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষ। তারা বলছে বিমানটিতে থাকা সব যাত্রীকেই নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানান, মদিনা থেকে আসা এই ফ্লাইটে সবাই ছিল হজ যাত্রী। যান্ত্রিক ত্রুটির কবলে পড়লে দ্রুত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিতে কাজ শুরু করে কর্মীরা। প্রায় ২ ঘন্টা পর সকাল 11:30টার দিকে অ্যাপ্রন এরিয়ার আনা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল। সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে সিলেটে পণ্য পরিবহন। সকাল থেকে চলা এই পণ্য পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিলেটে ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের ডাক দেয়। পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামেন তারা। পরিবহন শ্রমিকরা জানায়, জেলার সকল মালিক শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। মাল বহন আমরা লোড করতে পারতাম না, মানে ওটাই আমরা মানে এখন বর্তমানে বইয়া রয়েছে। এখন সন্ধ্যার পরে আমরা লোড লইম তো গাড়ি কেউ লই না লইলে এখন যদি সাড়ে তে তো লইম, সাড়ে না তে তো আর নাই। 10 যে এগোতে আমরা রগত খালি গাড়ি তো মাল নিয়ে আমরা গ্রামের বাজারও বেশি না, ইয়া দেখলাম যে মাল লোন নাই। এখন তো আমরা মাল লইয়া হিন্ন যাওয়া সম্ভব না। তাকে কয় লোড লইতাম না আমরা, এটা তো আমরা গাড়ি ব্যাঙ্গি লিব, এই করবো সেই করবো ডরাই তারা। এখন আমরা তো মাল লইয়া আটকে গেছি, আমরা তো বুসি মালের দোকানদারি করি, বুসি মাল লইয়া এখন আটকে গেছি। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে ব্যাংকের তারল্য সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুর 1:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্ট করা হয়েছে যাতে জনগণের আস্থা ব্যাংকের উপর থাকে। তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এজন্য 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। আর তখন হয় কি, সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকার ইন্টারেস্ট কস্ট। পঞ্চগড়ের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ 15 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে ঠাকুরগাঁয়ে 2 শিশুসহ পুশিন করা হয়েছে আরও 6 জনকে। রাতে পঞ্চগড় সদর উপজেলার খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে নীলফামারীতে 56 বিজিবি টহল দল তাদেরকে আটক করে থানায় পাঠায়। আটককৃতদের সবার বাড়ি খুলনা ও নড়াই জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এদিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানার বেরচুনা বিউপির সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে পীরগঞ্জ উপজেলার বৈরিচুনা বিউপির 6 নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের প্রায় 2 বছরের আগে অবৈধভাবে ভারতের মুম্বাই গিয়েছিল। তারা সবাই নড়াইলের কালিয়া থানার বাসিন্দা। 23টি স্বর্ণের বারসহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। সকালে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় 2 ব্যক্তিকে তল্লাশি করে
কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা 23টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন প্রায় 4 কেজি, যার আনুমানিক বাজার দর প্রায় 4,57 লাখ টাকা। আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকার সদরঘাট থেকে এসব বার সংগ্রহ করে ভারতের পাচারের উদ্দেশ্যে যশোরের মহেশপুর সীমান্তে যাচ্ছিল তারা। নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর উপর নির্মাণ করা অস্থায়ী কাঠের সেতু থেকে 5 মাসে আয় হয়েছে প্রায় 53 লাখ টাকা। দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এই তথ্য জানায় দুর্গাপুর অস্থায়ী সেতু কর্তৃপক্ষ। এর আগে 2024 সালের 15ই ডিসেম্বর দুর্গাপুরের শিবগঞ্জে পর্যটক গবাদি পশু, ছোট বড় গাড়ি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ের মধ্যে পারাপারের লক্ষ্যে সোমেশ্বরী নদীর উপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত হয় একটি অস্থায়ী সেতু। সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় 15 লাখ টাকা। এতে যাত্রী, গবাদি পশু সম্পূর্ণ বিনামূল্য ও ছোট বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে সেতু কর্তৃপক্ষ। তবে চলতি বছরের 15ই মে পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। গত বছরের ডিসেম্বরের থেকে 5 মে পর্যন্ত বিগত 5 মাসে অস্থায়ী এই সেতু থেকে আয় হয়েছে প্রায় 53 লাখ টাকা। শেরপুরের নালিতা বাড়িতে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, নালিতাবাড়ি উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্য হাতির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে জীব বৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে এবং বোরো ধান উৎপাদনের ফলে খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান তিনি। দুপুরে যশোর সার্কিট হাউসে মিলনায়তনে খুলনা বিভাগের 13 জেলার খাদ্য সংগ্রহ ও মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। খুলনা বিভাগের 10 জেলার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে 72% ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই 100% সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেউ কেউ এখানে কথাটা বলেছেন, আমরা একটা ইয়েতে রেখেছি 24 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারের 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, অলরেডি এটা অতিক্রম করে গেছে। আমরা চাউল সংগ্রহ কিন্তু আমরা যথেষ্ট আগে আছে। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা যে টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা ইনশাআল্লাহ অ্যাচিভ করতে পারবো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠানের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সমস্ত হিংসা সহিংসতা ত্যাগ করে সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়াও আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, এবছর রথযাত্রা উৎসবে ধর্ম বর্ণ মানুষের অংশগ্রহণ ছিল, যা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। জগন্নাথের যে দিকটি আমাকে খুব আকৃষ্ট করে যে এখানে রথের রশিতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যেতে পারি। এই যে ঐক্য যেটা জগন্নাথ দেব আমাদের মধ্যে নিয়ে আসেন, সেটা সারা বৎসরের জন্য বহাল থাকে আমাদের মধ্যে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি।
ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও টেক্সাসের রিভার সাইডে ক্যাম্প করতে আসা অন্তত 25 জন কন্যা শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না। শিশুদের উদ্ধারে কাজ শুরু করেছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডেন সহ রেঞ্জারদের কয়েকটি দল। এছাড়াও বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250 স্থানীয় বাসিন্দাকে। পরিস্থিতি অবনতি হয় গোটা অঙ্গরাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনার গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে 69 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। রাজ্যের অধিকাংশ জেলায় সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। তৃতীয় দিনও নিয়ন্ত্রণে আসেনি গ্রিসের দাবানল। কোরোপি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 800 বাসিন্দাকে। এছাড়াও দেশটির দক্ষিণে ক্রিট অঞ্চল কয়েকশো একর বনভূমি সহ পুড়ে গেছে অসংখ্য জলপাই বাগান। 48টি দমকল যান ও 6টি হেলিকপ্টার ও 130 জন উদ্ধারকর্মীদেরকে নিয়ে চলছে অভিযান। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা। স্থানীয় দমকল বিভাগ বলছে ইতোমধ্যে যেসব অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানল তীব্রতা। এদিকে টানা 7 দিন পর তুরস্কের সক্রিয় 9টি দাবানলের মধ্যে 6টির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। এক সপ্তাহে এই বিপর্যয়ে ঘর ছাড়া হয়েছে অন্তত কয়েক হাজার বাসিন্দা, যদিও শুক্রবারের পর বাড়েনি হতাহতের সংখ্যা। পাকিস্তানের করাচিতে 5 তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। কমপক্ষে 25 থেকে 30 জনের চাপা পড়ার শঙ্কা কর্তৃপক্ষের। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার সময় ভবনের 6টি পরিবারের অবস্থানের কথা জানা গেছে। করাচির মেয়রের দাবি, 1974 সালে নির্মিত ভবনটিকে কিছুদিন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। শহরটিতে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 4 শতাধিক। অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার মন্ত্রী। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলেও সেখানে আর পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চাইলে ইরানকে নতুন করে অন্য কোনো জায়গা থেকে শুরু করতে হবে। But I would think they'd have to start in a different location. But if they did start, there'd be a problem. যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আভাস দিলেন। আগামী সোমবার অথবা মঙ্গলবার চীনের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যে অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি। এর আগে গত মাসে টিকটক বিক্রির সময়সীমা 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। Start Monday or Tuesday talking to China, perhaps President Xi or one of his representatives. So we pretty much have a deal on TikTok. গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতির 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিরিয়ে দেওয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চিত এখনও দেননি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 138 জন ফিলিস্তিনি। এদিকে হিজবুল আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির প্রধান নাইম কাসেম। বিপরীতে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়ে হুতি বিদ্রোহী গোষ্ঠী বিবৃতি দিয়েছে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ইয়াঙ্গুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। প্রথম 2 ম্যাচে জিতে টুর্নামেন্ট খেলা নিশ্চিত করেছে আফেইদা ঋতুপর্ণার জন্য আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে হারায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলে র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারায় লাল সবুজের জার্সিধারীরা। সেই জয়ে নিশ্চিত হয়ে যায় মেয়েদের এশিয়ান কাপের টিকিট। তবে উদযাপনটা শেষ ম্যাচের জন্য জমিয়ে রেখেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তুর্কমেনিস্তানকে হারাতে পারলে বাছাই পর্বে শতভাগ জয় নিয়ে পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে ঋতুপর্ণাদের। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এক ব্রাজিলিয়ান ক্লাব পৌঁছালেও যেতে পারেনি আরেক দল। প্রথম দল হিসেবে শেষ 4-এ ওঠে ফ্লুমিনেন্স। তবে কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নিয়েছে পালমেইরাস। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অঘটন ঘটিয়ে দেয় আল হিলালের বিদায় হয়েছে শেষ 8 থেকে। ফ্লুমিনেন্সের কাছে তারা হেরে গেছে 2-1 গোলে। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে গোল দুটি করেন ম্যাথিউস, মার্তিনেল্লি ও হারকিউলেস। হিলালের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস লিওনার্দো। অন্য কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট চেলসির কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। 16 মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে 53 মিনিটে পালমাইরাসকে সমতায় ফেরান এস্তোভাও। 83 মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবের আর্জেন্টাইন ফুটবলার আগুস্তিয়ান হিয়াইয়ের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় দ্য ব্লুদের। ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সমাবেশে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বাংলাদেশের অগণিত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছাত্রগণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই। শুধুমাত্র এই 1 বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় 16 থেকে 20 বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে। এই পর্যন্ত ভারতের সংবিধান 93 কি 95 বার পরিবর্তন হয়েছে। আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত 27 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে। আমি বলতে পারি আপনাদেরকে, সময় বেশি নেই, যারা ৪র্থ সংশোধনীর কথা বলেন বাকশাল, সেই বাকশালকে বিলুপ্ত করে 1969 সালে 1979 সালে ৫ম সংশোধনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে, সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি জাতীয় পরিচয় দিয়েছেন
বাংলাদেশে জাতীয়তাবাদ উপস্থাপনের মধ্য দিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে তিনি এখানে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সংসদীয় রাজনীতির পরিবর্তন করেছেন, প্রবর্তন করেছেন। ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে এই দেশে কেয়ারটেকার ব্যবস্থা প্রচলন করেছেন। এইভাবে অবিরাম রাষ্ট্রীয়, সাংবিধানিক, গণতান্ত্রিক এবং উন্নয়নের প্রগতির জন্য যত রকমের সংস্কার সাধন হয়েছে আমাদের বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। সুতরাং বন্ধুগণ, আহ্বান করব আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে সরাসরি যুক্ত ছিলাম। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/cekhon tv।